আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুর জেনাবা ক্যাম্প, আসলে যেখানে পাকিস্তানিরা বিহারিরা বসবাস করে। বিহারি ক্যাম্পে আমরা আসছি। এই যে দেখতে পাচ্ছেন মার্কেট, রাতের বেলা সন্ধ্যের সময় একটু এখানে যাব। বিহারি ক্যাম্পে মানুষের পাকিস্তানিদের কি অবস্থা একটু জানবো, আসলে একটু দেখবো এবং বোবার বিরিয়ানি খাবো। আমরা পাকিস্তানি এই যে বিহারি ক্যাম্প সেটার ভিতরে প্রবেশ করছি একটি গলিতে, একেবারে মেইন রোডে। এখানে যারা পাকিস্তানিরা আছেন প্রায় কয়েক হাজার, 10-20 হাজার পাকিস্তানি আছেন এবং তারা খুবই মানবেতর জীবনযাপন করতেছেন। তাদের হচ্ছে মানে আইডি কার্ড নেই, পাসপোর্ট নেই, কোনো ন্যাশনাল আইডেন্টিটি নেই, কোনো কিছু নেই আসলে। তারপরেও তারা পাকিস্তানি বিহারি হিসাবে এই বাংলাদেশে ঢাকা শহরের মোহাম্মদপুরে জেনাবা ক্যাম্পে বসবাস করতেছেন। আমরা আজকে একটু ঘুরে দেখবো এবং এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আসলে মানুষজন কিভাবে কতটা কষ্টে বসবাস করতেছেন। আসেন। এই যে এটা হচ্ছে SBGRC হেড অফিস জেনাবা ক্যাম্প মোহাম্মদপুর। এই যে আমি একটু ভিতরে যাই। অফিস, এখানে লিডার আছে নাসিম খান, টিপু সুলতান এবং ওনাদের অনেক লিডার, আব্দুল জব্বার খান। এটা ওনাদের অফিস আর কি, তারা এখানে বসবাস করেন। এই যে এদিকে অনেক পিকচার আছে আসলে বাংলাদেশে, যে ওনারা অনেকদিন ধরে আসলে বসবাস করতেছেন এবং তারা কিছু স্থিরচিত্র আপনারা এখানে দেখেন। যে এই বিহারি ক্যাম্পে আসলে প্রায় 50,000-এর মতো বিহারি বসবাস করেন। তাদের কোনো মানে একবারে ন্যূনতম যেই মানে মানে সুযোগ সুবিধা সেটাই একেবারেই নেই, কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল, ব্যস্ত, প্রত্যেকটা অলিগলি একেবারেই সবসময় ব্যস্ত থাকে। এবং এই যে পানি নিয়ে যাচ্ছেন এখান থেকে, এই যে জাস্ট সুপেয় পানির ব্যবস্থা আছে এখানে, একটু দেখাও। এই যে এরকম আর কি। আসলে পুরো এই এরিয়াটাই হচ্ছে আসলে পাকিস্তানিদের, বিহারিদের যারা এখানে থাকে আসলে খুবই মানবেতর। যে আমরা একটু ভিতরে যাচ্ছি, আসলে এখানে দেখুন মানে কি যে নোংরা অবস্থা, প্রত্যেকটা গলি এত চিপা সরু এবং ফেসিলিটিস একেবারেই কম। যে এই জেনাবা ক্যাম্পে আসলে মনে হবে যে আমি কোনো ভারত বা পাকিস্তানের কোনো অলিগলিতে আছি, এরকম একটা অবস্থা। এই যে এখানে একটা মাজার শরীফের মতো আমি দেখতে পাচ্ছি এবং পুরো মানে আজমির শরীফের মতো এরকম একটা ছোঁয়া লাগতেছে আর কি এখানে। এরকম আসলে পাকিস্তানিরা আসলে ওনারা খুবই মাজার ভক্ত হয়, আপনারা জানেন, এবং অনেক অলিয়া উলিয়া গাউস কুতুবের বাড়ি পাকিস্তান। এই যে মানে প্রত্যেকটা অলি গলি আমি দিনের বেলা আসলে আপনাদেরকে আরো ভালো দেখাতে পারতাম। মানে খুবই মানবেতর জীবনযাপন করতেছেন ওনারা এবং খুবই মানে প্যাথেটিক। বলতেছি একটু, 1 মিনিট। মানে খুবই প্যাথেটিক আসলে এই এরকম গলিতে ওনারা থাকেন এবং খুবই কষ্ট করেন আসলে। মানে মানে কি বলবো, আর ওনাদের জন্য আমার খুবই খারাপ লাগে। ওনারা যদি পাকিস্তান ওনাদের ওখানে বংশধরদের বাড়িতে বা বাপদাদাদের জন্মভিটাতে যেতে পারতেন তাহলে মনে হয় খুবই ভালো হতো। এবং পক্ষান্তরে আমাদের বাংলাদেশিরা যারা ওখানে আছে পাকিস্তানে প্রায় 50 লক্ষের মতো, ওনারা যদি আবার বাংলাদেশে আসতে পারতেন তাহলে খুব ভালো লাগতো আর কি। আমি প্রায় দেখি পাকিস্তান থেকে কিছু লোক যে বাংলাদেশে আসে আবার যায়, কিন্তু মানে তারা কয়েক জেনারেশন, 2-3 জেনারেশন আসলে তাদের যে বন্ধনটা সেটা ছিন্ন করে ফেলছেন আর কি। ওকে। এই যে আমরা একজন ভাইকে পেয়ে গেলাম, উনি এখানে ছোট্ট একটি দোকানে দোকানদারি করতেছেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সোনু। ওনার সম্পর্কে আমরা একটু জানবো। ভারত থেকে ওনার দাদা এখানে এসেছেন, কিন্তু ওনার জন্ম এই মানে এই বাংলাদেশে ঢাকাতে আসলে উনি বড় হয়েছেন এবং এখানে ব্যবসা বাণিজ্য করতেছেন। আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং জানবো যে ওনার আসলে কেমন লাগে এখানে থাকতে। আমার দাদা যে সময়টা পূর্ব পাকিস্তান হয়েছে, ভারত থেকে যে সময়টা পাকিস্তান হয়েছে ওই সময় আসছে, ভারত ছেড়ে পাকিস্তান 47-এর পরে 1947 সালে আসছে। 1947 সালে আসছে, তারপরে থেকে তো এটা পাকিস্তান ছিল। পাকিস্তানের পরে এটা বাংলাদেশ হয়ে গেল 71-এর পরে। আমরা কিন্তু এখানে বাংলাদেশের জন্ম, বাংলাদেশি। আমরা বর্তমানে আমরা বাংলাদেশি আইডি কার্ড আছে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে। আচ্ছা। এবং আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন কর্মী। আমি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশে আমাদের সবকিছু অধিকার আছে। এই অধিকার নিয়ে আমাদের অনেকগুলো কথা আছে। মূল্য অধিকার যেকে বলা হয়, এটা আমাদেরকে। তো এখানে যে থাকেন কেমন লাগে, মানে এরকম গেঞ্জি নোংরা পরিবেশে যে থাকেন আপনার কেমন লাগে আসলে? মূলত গেঞ্জি নোংরা পরিবেশ তো খুব খারাপ। এই পরিবেশে তো কেউ থাকতেই চায় না, কিন্তু সবাই চায় ভালো পরিবেশে থাকতে। এতদিন যেই সরকার আসছে আমাদেরকে কোনো পরিবেশ ভালো করে দেয় না, বলছে পরিবেশ ভালো করব, দেয় না। কিন্তু বিএনপির আমলে এর আগেও ভালো ছিল, এত ধরনের নোংরামি ছিল না ক্যাম্পে। এখন আবার যদি দল ক্ষমতা আসে তো ইনশাল্লাহ ক্যাম্পের একটা পরিস্থিতি ভালোই হবে। জনাব তারেক রহমানের হাত ধরে যে বাংলাদেশের যে উন্নয়ন, সেখানে বাংলাদেশে যতগুলো বিহারি আছে তাদের উন্নয়নের দিকে জনাব তারেক রহমান কাজ করবে ইনশাআল্লাহ। আমরা আশা করি কাজ করবেন। তো আপনারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে বাংলাদেশের বিভিন্ন জেলা গ্রামেগঞ্জে ছুটে যান, ওখানে থাকেন বাড়ি গাড়ি করে, আমাদেরকে দিলে আমরা অবশ্যই থাকবো। আমরা ঢাকা শহরে জন্ম নিয়েছি, ঢাকা শহরে খাওয়া দাওয়া লেখাপড়া সবকিছু করেছি। তা আমাদেরকে যতটুকু ঢাকার আশেপাশে বা ঢাকার ভিতরেই যদি কোনো একটা বাসস্থান করে দেওয়া হয় আমরা ওভাবে থাকতে পারবো। কিন্তু
আমরা গ্রামগঞ্জে কখনো ছিলাম না, সেই হিসাবে তো আমাদের ওইভাবে অভ্যস্ত না আর কি আসলে। হ্যাঁ, আমার মা মানায় কিন্তু নিতে আবার পারবেন। বাংলাদেশি, রাজবাড়ির মেয়ে আমার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মা রাজবাড়ির মেয়ে। আচ্ছা। আমার বাবারও পাকিস্তান আমল যে সময় আমার দাদা আসছিল, তো রাজবাড়ি, আমার দাদা ছিল রেল ড্রাইভার। ও আচ্ছা আচ্ছা, রেলওয়ে, হ্যাঁ তখন তো রাজবাড়ি রেল রেল আসতো। ড্রাইভার, আমার দাদা রেল ড্রাইভার ছিল, ওখানেই ছিল রাজবাড়ি। তা আমাদের সবকিছু রাজবাড়ি ছিল। 71-এর পর ওটা সব শেষ হয়ে গেছে। এখন আবার থেকে যদি নতুন করে কিছু দেওয়া হয়, তারপরে সেটা সরকারের তরফ থেকে। আসলে এই যে যেমনটি আমরা শুনছিলাম, আসলে উনি খুবই আশাবাদী যে এই সরকার বা বর্তমান যে দল ক্ষমতায় আসবে ওনারা একটু ভালো কিছু করবে বিহারীদের ভাগ্যে। তো এই আর কি, বিহারি ক্যাম্প থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হাবিবুর রহমান সজীব, আল্লাহ হাফেজ, ঢাকা, বাংলাদেশ।